আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা পৃথিবীতে প্রতি বছর ১৩ লাখ মানুষ প্রাণ হারান এবং বাংলাদেশে এই সংখ্যাটি প্রায় ২২,০০০-এর কাছাকাছি। আমরা সবসময় বলা যায় যুগ যুগ ধরেই বাংলাদেশে শুধুমাত্র ঢাকার বিশেষজ্ঞদের নিয়ে হেপাটাইটিস নিয়ে কথা বলি, কিন্তু এবার আমরা ঢাকার বাইরে ১০টি জেলার বিশেষজ্ঞ এবং ঢাকার প্রায় ৮ জন বিশেষজ্ঞ নিয়ে আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। বিশাল এই কর্মযজ্ঞটির সহযোগী বিকন ফার্মাসিউটিক্যালস। আমরা প্রথম পর্বেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা ও 4টি বিভাগের প্রায় 6 জন বিশেষজ্ঞ। আমরা পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, বিভাগীয় প্রধান, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার ABM আদনান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আরও আছেন ডাক্তার মোহাম্মদ দলিল উদ্দিন, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ। আরও আছেন ডাক্তার অমলেন্দু ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। আরও আছেন ডাক্তার আবদুল্লাহ আল ফারুক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আরও আছেন অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ, বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, বাংলাদেশ, ময়মনসিংহ। আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম আপনার কাছে জানতে চাইব যে হেপাটাইটিস কি এবং লিভারে এর প্রভাব কতটা দীর্ঘমেয়াদী বা জটিল, আপনি যদি আমাদের পরিষ্কার করেন। হেপাটাইটিস মূলত লিভারের প্রদাহ। এটি মূলত হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস দিয়ে হয়। এছাড়াও কিন্তু অন্যান্য যেরকম কোনো দেশে অ্যালকোহল জনিত হেপাটাইটিস হয়, তারপর অটো ইমিউন হেপাটাইটিস হতে পারে, কোনো ক্ষেত্রে ওষুধের মাধ্যমে হেপাটাইটিস হতে পারে, এবং আজকাল ফ্যাটি লিভারের একটা অংশ যেখানে বলা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস। অতএব হেপাটাইটিস ভাইরাসের বাইরেও কিন্তু অনেক রকমের হেপাটাইটিস থাকতে পারে। তো হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যেহেতু এটা সংক্রমণের মাধ্যমে এটা এক দেহে থেকে আরেক দেহে এটা বিস্তার লাভ করে এবং ভয়াবহতা অনেক বেশি, কারণ এই দুটো ভাইরাস লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং লিভারকে ফেল করতে পারে। আসুন আমরা হেপাটাইটিস বি এবং সি ভাইরাসকে প্রতিরোধ করার লক্ষ্যে আমরা হেপাটাইটিস বি এর টিকা গ্রহণ করি এবং হেপাটাইটিস সি যাতে না হয় সেই জন্য রক্ত পরিসঞ্চালন বা যে সমস্ত বিষয় যেরকম আপনার অনেক ক্ষেত্রে ডেন্টাল যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা সেলুনে খুর ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা ওগুলোকে পরিচ্ছন্ন রাখি এবং কোনো ক্ষেত্রে ডিসপোজেবল রেজর এগুলো ব্যবহার করি। যেখানে প্রতিরোধ করলেই হয় সেখানে আপনি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর টেস্ট করুন, নেগেটিভ হলে টিকা নিন, আর যদি পজিটিভ হয়েও যান তারপরেও কিন্তু অনেক কার্যকরী ঔষধ আমাদের দেশের অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুব তাদের সুনামের সাথে শুধু আমাদের দেশেই ওষুধ বাজারজাত করছেন সস্তায় তা নয়, ওনারা কিন্তু বিদেশে ওষুধগুলো রপ্তানি করেন। অতএব আপনি পজিটিভ হয়ে গেলে হতাশ হবেন না, চিকিৎসকের পরামর্শ নিন, লিভার বিশেষজ্ঞ বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞর কাছে যান, ওষুধ গ্রহণ করুন, সুস্থ থাকুন, আর যাতে রোগ নাই হয় সেজন্য আপনি ব্যক্তিগত আপনার পরিচ্ছন্নতা শুরু করে যে সমস্ত বিষয়ে রোগগুলো সংক্রমণ হয় সেগুলোর থেকে দূরে থাকুন। ধন্যবাদ অধ্যাপক গোলাম আজম, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার ABM আদনান। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে 5 ধরনের হেপাটাইটিস আছে, A, B, C, D, E, এগুলোর পার্থক্যগুলো যদি আমাদের আপনি পরিষ্কার করেন। হেপাটাইটিস বা লিভারের প্রদাহ মূলত 5টি ভাইরাস দিয়ে হয়ে থাকে। যে 5টি ভাইরাসের নাম আপনি বললেন, হেপাটাইটিস A, B, C, D, E, আবিষ্কারের ক্রমানুসারে এই ভাইরাসগুলোর এরকম নামকরণ করা হয়েছে। এদের সংক্রমণের কিছু পার্থক্য আছে, যেমন সংক্রমণের পদ্ধতি, রোগের তীব্রতা এবং স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কোনো প্রতিক্রিয়া আছে কিনা এর উপরে এই ভাইরাসগুলোর সংক্রমণের পার্থক্য থাকে। যেমন হেপাটাইটিস A এবং E পানিবাহিত রোগ। আক্রান্ত ব্যক্তির নিষ্ক্রান্ত বর্জ্যে এই ভাইরাস থাকে। কোনোভাবে এই বর্জ্যের সাথে পানি অথবা খাদ্যের কন্টামিনেশনের বা দূষণের মাধ্যমে এই ভাইরাস সুস্থ মানুষের শরীরে ছড়ায়। হেপাটাইটিস A এবং E দুইটি সাধারণত স্বল্পমেয়াদী হয়ে থাকে। অন্যদিকে হেপাটাইটিস B, C এবং D এই ভাইরাসগুলো রক্তবাহিত রোগ। শরীরের রক্ত বা শরীরের অন্যান্য রস থেকে এই ভাইরাস আক্রান্ত রোগী থেকে সুস্থ মানুষের শরীরে সংক্রমিত হয়। হেপাটাইটিস বি, সি এবং ডি
দীর্ঘমেয়াদী লিভারের রোগ সৃষ্টি করে। এরা এই ভাইরাসগুলি একজন সুস্থ শরীরে ঢোকার পরে প্রাথমিকভাবে অ্যাকিউট হেপাটাইটিস হিসাবে উপসর্গ তৈরি করে। অ্যাকিউট হেপাটাইটিস বলতে তার মধ্যে জন্ডিস এবং বমি ভাব, ক্লান্তিবোধ, এই লক্ষণগুলো থাকে। সাধারণত 4 থেকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহ পরে এই রোগ সেরে যায়, কিন্তু এই ভাইরাস শরীরের ভিতরে দীর্ঘকাল ধরে থেকে যায় এবং 5 থেকে 10 বা 15 বছর পরে গিয়ে লিভার সিরোসিস তৈরি করে। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমাদের বাণী হচ্ছে যে আপাত সুস্থ ব্যক্তি হলেও আপনি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা হেপাটাইটিস ডির উপস্থিতি আছে কিনা রক্ত পরীক্ষা করে এই বিষয়টি জেনে নেবেন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার ABM আদনান। আমরা এখন চলে যাব কুমিল্লা মেডিকেল কলেজে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ দলিল উদ্দিন। আপনার কাছে জানতে চাই যে আমরা দুটি ধরন অ্যাকিউট ও ক্রনিক হেপাটাইটিসের নাম সব থেকে বেশি শুনে থাকি, এগুলোর আসলে উপসর্গগুলো কী কী বা কোন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে আসা উচিত আমাদের পরিষ্কার করবেন। অ্যাকিউট হেপাটাইটিস এবং ক্রনিক হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিসের লক্ষণ সাধারণত প্রাথমিক লক্ষণ সাধারণত থাকে না। অ্যাকিউট হেপাটাইটিসের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে খাওয়ার অরুচি, বমি ভাব বা বমি হওয়া, ক্ষুধামন্দা, শরীর দুর্বলতা বা ক্লান্তিভাব অনুভব করা, এছাড়া গায়ে ব্যথা, চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হওয়া, হাতের তালু, পায়ের পাতা এগুলো হলুদ হয়ে যাওয়া। তারপর পেটে ব্যথা অনুভব করতে পারে, বিশেষত পেটের ডান পাশে উপরের অংশে যেখানে লিভার থাকে সেখানে ব্যথা অনুভব করে। এরপরে আস্তে আস্তে আরও জন্ডিস অনেক গাঢ় হয়ে যায়, গায়ের চুলকানি হতে পারে। এই অবস্থায় যদি প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করা না হয় তাহলে দেখা যায় যে জন্ডিস অনেক ডিপ জন্ডিস আমরা বলি, যে গাঢ় হলুদ হয়ে যাওয়া, কোনো কিছু ভুলে যাওয়া, অথবা বেশি ঘুম, অথবা দিনে ঘুম, রাতে ঘুম হয় না, অথবা পেটের মধ্যে পানি চলে আসা, অথবা মুখের ভিতরে যে আমরা যেটাকে মারি সেখানে থেকে রক্তক্ষরণ হওয়া। এই সমস্ত লক্ষণ যখন দেখা দেয় তখন অতি দ্রুত ডাক্তারের কাছে যাওয়া। কারণ এই অবস্থায় যদি আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন না হই তাহলে রোগীর অবস্থা খুব সংকটাপন্ন হয়ে যেতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ দলিল উদ্দিন। আমাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন ডাক্তার অমলেন্দু ভট্টাচার্য। আমরা চলে যাচ্ছি বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনার কাছে জানবো যে হেপাটাইটিস আসলে কিভাবে সংক্রমিত হয় সেটি আমাদের জানাবেন। হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ। হেপাটাইটিস প্রধানত ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়, তবে অ্যালকোহল বা মদ্যপান এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু হেপাটাইটিস হতে পারে। তো ভাইরাস প্রধানত 5 ধরনের আছে: হেপাটাইটিস A, B, C, D এবং E ভাইরাস। এর ভিতরে হেপাটাইটিস A এবং E ভাইরাস সাধারণত সংক্রমিত পানীয় জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়, এবং হেপাটাইটিস B, C এবং D সাধারণত রক্তের মাধ্যমে, ইনজেকশন দূষিত সিরিঞ্জের মাধ্যমে এবং আক্রান্ত মায়ের থেকে তার নবজাতকের দেহে কিন্তু সংক্রমিত হতে পারে। এছাড়া অরক্ষিত যৌন মিলনের মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস B, C এবং D এগুলো সংক্রমিত হতে পারে। যারা বাইরের খাবার খায়, বিশেষ করে রাস্তার ধারের খোলা খাবার, যেখানে মাছি বসছে, ধুলাবালি আছে, সেই সব খাবার যারা খাচ্ছেন তাদের কিন্তু হেপাটাইটিস A এবং E হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাস্তার পাশে যে শরবত বিক্রি করা হয় সেগুলো খুবই অস্বাস্থ্যকর উপায়ে কিন্তু তৈরি করা হয়। এখন হেপাটাইটিস B, C এবং D এগুলো আমরা আগেই বলেছি যে এগুলো রক্তের মাধ্যমে ছড়ায়, সংক্রমিত মায়ের কাছ থেকে তার নবজাতকের ভিতরে যেতে পারে। তাই আমরা যারা রক্ত নিচ্ছি তারা যদি এটা
পরীক্ষা করে আগেই পরীক্ষা করা না হয় যে এখানে হেপাটাইটিসের জীবাণু আছে কিনা, তাহলে অপরীক্ষিত রক্ত কিন্তু নিলে এটা হতে পারে। তাছাড়া যারা নেশা করে, বিশেষ করে ইনজেকশন ড্রাগ ইউজার্স যারা, তাদের কিন্তু এগুলা হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। ধন্যবাদ ডাক্তার অমলেন্দু ভট্টাচার্য, আপনি আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত হয়েছেন। আমরা আবার একটু রাজধানী ঢাকায় চলে আসতে চাই। ডাক্তার আব্দুল্লাল ফারুক, আপনার কাছে আমরা জানবো যে হেপাটাইটিস বি এবং সি দীর্ঘমেয়াদে কি কি ধরনের জটিলতা তৈরি করে থাকে? হেপাটাইটিস বি এবং সি দুইটি ভাইরাস এটি লিভারকে আক্রান্ত করে থাকে, লিভারের প্রদাহ করে থাকে এবং দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস এবং আলটিমেটলি লিভার ক্যান্সার পর্যন্ত করে ফেলতে পারে। গবেষণা দেখা গেছে বাংলাদেশে প্রায় 4% লোক, শতকরা 4 ভাগ লোক জনগোষ্ঠীর এবং সি ভাইরাসের ক্ষেত্রে 0.2 to 1%, 0.2 থেকে শতকরা 1 ভাগ বাংলাদেশি মানুষকে আক্রান্ত করে থাকে। এই দুটি ভাইরাস কিভাবে ছড়ায়? এবার মূলত এই দুটি ভাইরাস অনিরাপদ রক্ত পরিসঞ্চালন কিংবা অনিরাপদ শারীরিক সম্পর্ক অথবা আক্রান্ত গর্ভবতী মায়ের যে শিশু, সে শিশুর মধ্যে ছড়িয়ে থাকে। আমাদের দেশে একটা গ্রুপ যারা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, তাদের যে সুই শেয়ারিং এর মাধ্যমে এটি ছড়িয়ে থাকে। কি করে থাকে? হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভারের কি ক্ষতিটা করে থাকে? আসলে এটি একটি সংক্রামক ব্যাধি। আমরা আগেই বলেছি কিভাবে ছড়ায়। এটি লিভারে যে ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘমেয়াদী দুই রকম সমস্যা করে থাকে। ক্ষণস্থায়ী উপসর্গগুলো কি? এটি উপসর্গহীনভাবে থাকতে পারে, অথবা ক্ষণস্থায়ীভাবে জন্ডিস, যেটি চোখ হলুদ হয়ে যাওয়া, পস্রাব হলুদ হয়ে যাওয়া, ক্ষুধামান্দ, পেটে ব্যথা, এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। দীর্ঘমেয়াদে এটি লিভারের প্রদাহ করে থাকে এবং এক পর্যায়ে লিভার সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতো মরণভেদী করে থাকে। পরিশেষে আমরা বলতে পারি, আমরা যদি জনসচেতনতার মাধ্যমে নিরাপদ রক্ত পরিসঞ্চালন, নিরাপদ এবং শারীরিক সম্পর্ক এবং গর্ভবতী মায়েদের শিশু জন্মদানের পরপর যদি আমরা টিকা দিয়ে থাকি, তাহলে আমরা বি এবং সি ভাইরাস থেকে অনেকটাই মুক্ত থাকতে পারি। ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাল ফারুক, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু ময়মনসিংহে চলে যেতে চাই। অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ, আপনার কাছে জানবো যে হেপাটাইটিসের কারণে লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকি কতটা? হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই দুইটা ভাইরাস ক্রনিক হেপাটাইটিস করে, এবং যাদের ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ হয়, এই ক্রনিক হেপাটাইটিস থেকে তাদের সিরোসিস হয়, এবং সিরোসিস একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। যাদের সিরোসিস হয় তাদের পরবর্তীতে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যারা বি ভাইরাস আক্রান্ত হয়, তাদের যদি চিকিৎসা ঠিকমতো না করা হয়, সঠিক টাইমে যদি সঠিক চিকিৎসা না করা হয়, তাদের 10 থেকে 20% রোগীর আলটিমেট উইদিন 5 years তাদের সিরোসিস ডেভেলপ করে, এবং এই সমস্ত রোগীদের 10 থেকে 25% রোগীদের এইচসিসি হওয়ার সম্ভাবনা থাকে। রোগীদের যেটা করণীয়, এটা হলো যে আমরা জানি যে বি এবং সি ভাইরাস, বি ভাইরাসটা প্রিভেন্টেবল ভাইরাস, এটাকে আমরা ভ্যাকসিন দিয়ে এটাকে আমরা এই ইনফেকশনকে আমরা প্রিভেন্ট করতে পারি, কিন্তু সি ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। এর জন্য রোগীদের যেটা করণীয়, আমাদের অবশ্যই জীবনে একবার অবশ্যই প্রত্যেকের ব্লাড টেস্ট করা উচিত, যে তাদের রক্তে হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি ভাইরাসের জীবাণু আছে কিনা এটা আমাদের দেখা উচিত। যদি কারো থাকে, তাদের চিকিৎসা করা উচিত। যাদের বি ভাইরাস যারা আক্রান্ত হয়, তাদের এই ইনফেকশন যদি 6 মাসের বেশি যদি থাকে বডিতে, তখন এটাকে বলে ক্রনিক হেপাটাইটিস। এই ক্রনিক হেপাটাইটিস হলে পরে লিভারে একটা যে ইনফ্লামেশন চলতে থাকে, যার ধরুন যে নর্মাল লিভার সেল যেগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়, এই লিভারে ফাইব্রোসিস তৈরি হয় এবং রোগীর আলটিমেটলি সিরোসিস ডেভেলপ করে। এবং সিরোসিস ডেভেলপ করার পরে রোগীরা কিন্তু তখন বুঝতে পারে যে তারা আক্রান্ত হয়েছে, তাদের লিভার আক্রান্ত হয়েছে। তাদের যেমন পেটে পানি আসে, পায়ে পানি আসে, তাদের রক্ত বমি হইতে পারে, তাদের শরীর শুকায় যায়, তাদের খাবার রুচি কমে যায়, এগুলিটিকে বলে সিরোসিস অফ লিভার। এই সিরোসিস অফ লিভার হওয়ার পরবর্তীতে তাদের সিরোসিস থেকে তাদের হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করে, যেটা একটা মারাত্মক ব্যাধি। এই হেপাটোসেলুলার কার্সিনোমা চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল, এবং চিকিৎসায় রোগী পুরোপুরি নির্মূল হয় না। অনেক রোগীদের লিভার ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়, যেটা অত্যন্ত ব্যয়বহুল, এবং আমাদের দেশে ট্রান্সপ্লান্টেশন হয় না, পাশের দেশে যাওয়া লাগে বা অন্যান্য বিদেশে গিয়ে চিকিৎসা করতে হয়। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ, ঢাকা এবং 4টি বিভাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পর আমরা ঢাকা সহ আরও 3টি জেলার বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত কথা বলবো।
ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে ঢাকা ছাড়াও আরও 3টি জেলার মোট 4 জন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন মল্লিক, বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আরও আছেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আরও আছেন অধ্যাপক ডাক্তার এইচ.এ. নাজমুল হাকিম শাহিন, বিভাগীয় প্রধান, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন মল্লিক আপনার কাছে জানতে চাইব যে ভাইরাল হেপাটাইটিস কি, এটি কত ধরনের হতে পারে এবং এর সঙ্গে জন্ডিস হবার প্রবণতা কতটা গভীর আমাদের জানাবেন। ভাইরাল হেপাটাইটিসটা মূলত মানে আমাদের লিভারে অনেক কারণেই ইনফেকশন হইতে পারে, হেপাটাইটিস হইতে পারে। ভাইরাসের কারণে যখন লিভার ইনফেকশন হয় তখন এটাকে ভাইরাল হেপাটাইটিস বলে, ভাইরাসের কারণে। এবং এই ভাইরাল হেপাটাইটিসটা আসলে অনেক প্রকার হয়। যেমন দেখা যাচ্ছে যে ভাইরাস ভেদে হয়, যেমন ভাইরাল এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস, এই কয়েকটা ভাইরাস দিয়ে সাধারণত ভাইরাল হেপাটাইটিস হয়। তাই সেখানে দেখা যাচ্ছে কি বি আর সি এগুলো সাধারণত ক্রনিক হেপাটাইটিস হয়, এগুলোতে জন্ডিস সাধারণত কম হয়। আর এ ভাইরাস আর ই ভাইরাস যেটার প্রবণতা অনেক বেশি, আমাদের বিভিন্ন যেখানে ওয়াশার লাইন টাইন আছে সেসব জায়গাতে এ এবং ই দিয়ে যে হেপাটাইটিসটা হয় সেখানে জন্ডিস হওয়ার প্রবণতা অনেক বেশি, এবং সেখানে এইটাই হলো সাধারণত আমরা অ্যাকুট আকারে দেখি। আর যে ভাইরাসটা শরীরে 6 মাসের থেকে বেশি সময় ধরে থাকে, যেমন বি ভাইরাস, সি ভাইরাস আর ডি ভাইরাস, এই ভাইরাসগুলো 6 মাসের বেশি সময় ধরে থাকে এবং এখানে জন্ডিস হওয়ার প্রবণতা সাধারণত কম হয়, অর্থাৎ অ্যাকুট হেপাটাইটিস কম হয়। এরা যখন লিভারটাকে নষ্ট করে ফেলে, অর্থাৎ লিভার সিরোসিস করে বা লিভার ক্যান্সার করে, সেই সময় এই বি ভাইরাস, সি ভাইরাস বা ডি ভাইরাস এগুলো থেকে সাধারণত জন্ডিস তখন দেখা দেয়। এখানে ভাইরাসটা 2 প্রকার, যেরকম এ ভাইরাস আর ই ভাইরাস, এটা হলো পানিবাহিত ভাইরাস। আর যেগুলো রক্তবাহিত ভাইরাস বি, সি আর ডি, এগুলো সাধারণত রক্তবাহিত। হ্যাঁ, এটা সাধারণত মায়ের থেকে বাচ্চার আসে, অথবা দেখা যাচ্ছে একজনের শরীর থেকে যখন অন্যদের শরীরে রক্ত নেওয়া হয় তখন যায়, কিংবা অপারেশনের মাধ্যমে, অপারেশনের যন্ত্রের মাধ্যমে যায়। তাহলে সেই সব ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যে রক্তগুলো একজন শরীর থেকে আরেকজন শরীর দিই, সেক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে স্ক্রিনিং করতে হবে। আর যারা বি ভাইরাসে আক্রান্ত না তাদেরকে, বা সি ভাইরাসে, বি ভাইরাসে যারা আক্রান্ত না তাদেরকে টিকা দিয়ে নিতে হবে। আর সি ভাইরাসে যারা আক্রান্ত না তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে না যেতে পারে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুতুবুদ্দিন মল্লিক। আমরা খুলনা থেকে এবার একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনার কাছে জানবো যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের রোগী কী ধরনের লক্ষণ প্রকাশ করে এবং নির্ণয়ের উপায়গুলো কি কি? আপনাকে অনেক ধন্যবাদ। হেপাটাইটিস লিভারের একটি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ রোগ। সাধারণত ভাইরাসজনিত কারণে হেপাটাইটিস হয়ে থাকে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের রোগীরা সাধারণত অনেকগুলি লক্ষণ নিয়ে আসে, যেমন এই সমস্ত পেশেন্টের চোখ এবং পেশাব হলুদ হয়ে যায়, জ্বর হয়, বমি বা বমি ভাব হয়, ক্ষুধামন্দা, খাবারে অরুচি দেখা দিতে পারে, অনেক সময় পেটের উপরের ডান পাশে ব্যথা হয় এবং শরীর খুব দুর্বল লাগে। এই সমস্ত লক্ষণ নিয়ে আসলেই আমরা সাধারণত রোগীদেরকে বলি আপনার হেপাটাইটিস পরীক্ষা করা উচিত। এবং এই পরীক্ষা করার জন্য রোগীদেরকে আমরা যে সমস্ত অ্যাডভাইস দিয়ে থাকি সেগুলো হলো সিরাম বিলিরুবিন, এইচজিবিটি, প্রথম-বিন টাইম, এইচজিওটি, আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম, এবং কিছু কিছু ভাইরাল মার্কার আমরা দেখতে চাই, যেমন এইচবিএসএজি, অ্যান্টি-এইচএভি আইজিএম, অ্যান্টি-এইচইভি আইজিএম, অ্যান্টি-এইচবিসি, এই সমস্ত পরীক্ষা করে থাকি। বি ভাইরাস অথবা সি ভাইরাস, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আনুষঙ্গিক আরও কিছু পরীক্ষা করি, যেমন সিনথেটিক লিভার ফাংশন টেস্ট, সিরাম প্রথম-বিন টাইম, সিরাম অ্যালবুমিন, তাছাড়া আমরা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি, এই সমস্ত পরীক্ষা করে থাকি। আবার কোনো পেশেন্টের যখন অটোইমিউন হেপাটাইটিস সাসপেক্ট করি তখন আমরা এএনএ, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, অ্যান্টি এলকেএম অ্যান্টিবডি, অ্যান্টি লিভার সাইটোসোলিক অ্যান্টিবডি, লিভার সলিউবল অ্যান্টিজেন এবং টোটাল আইজিজি, এই সমস্ত পরীক্ষা করে থাকি।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো পরীক্ষা করেই যখন পেশেন্টের হেপাটাইটিস আমরা শনাক্ত করতে পারি না কী কারণে হয়েছে, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে পেশেন্টের লিভার বায়োপসি করাও লাগতে পারে। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা এবার রাজশাহী মেডিকেল কলেজ থেকে এবার একটু যেতে চাই ফরিদপুর মেডিকেল কলেজে। সেখানে আছেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন মিয়া। আপনার কাছে একটু জানতে চাই যে হেপাটাইটিসের চিকিৎসা পদ্ধতিগুলো কি কি? আসলে আমরা হেপাটাইটিস বলতে কি বুঝি? হেপাটাইটিস বলতে আমরা বুঝি যে লিভারের প্রদাহ। এটা বিভিন্নভাবে হতে পারে, ইনফেকশন এবং ইনফেকশন ছাড়া। যে ইনফেকশন আবার কিভাবে হয়, কিছু ইনফেকশন আছে যেমন রোগের কারণে হয় বা অন্যান্য কারণে হয়, যে ভাইরাস দিয়ে সাধারণত বেশি ইনফেকশনটা হয়। পানিবাহিত ছাড়া যেমন রক্ত সঞ্চালনের মাধ্যমে, যে কারো শরীরে যদি ভাইরাস থাকে সেই রক্তটা কারো শরীরে দিলে সে ইনফেক্টেড হবে। তারপরে কন্টামিনেটেড নিডেল, সিরিঞ্জ, তার মাধ্যমে হতে পারে। তো এখন আমাদের এই যে ভাইরাসগুলা, সেগুলোর চিকিৎসা পদ্ধতির আগে আমাদের রোগ নির্ণয় করাটা খুব জরুরি। তার জন্য অনেক ধরনের ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলোর মাধ্যমে আমরা চিকিৎসাতে আগাই। কোন ভাইরাস দেওয়া হয়েছে তার উপরে নির্ভর করে চিকিৎসা পদ্ধতিটা সাধারণত আমরা নির্ণয় করি। যদি এ এবং ই ভাইরাস দেওয়া হয়, এটা সাধারণত কম ঝুঁকিপূর্ণ এবং এদের মৃত্যু ঝুঁকি খুবই কম। যদি রোগী মুখে খেতে পারে এবং খুব বেশি দুর্বল না হয়, বমি না করে, তাহলে বাসায় চিকিৎসা করলে মুখে স্বাভাবিক খাবার খেলেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। চিকিৎসা পদ্ধতি বি ভাইরাসের জন্য যেমন ইনজেকশন আছে, যেটাকে আমরা বলি ইন্টারফেরন, অন্যান্য ওষুধও আছে মুখে খাওয়ার। সেই ওষুধগুলো সাধারণত আমাদের লাইফ লং দিতে হয়, কিন্তু অনেক রোগী অনেক সময় ডিসকন্টিনিউ করে, যার কারণে অনেক সময় চিকিৎসাটা আরও ব্যয়বহুল করে ফেলে। আর সি ভাইরাসের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি আগে আমাদের দেশে এই ধরনের ওষুধ ছিলই না। বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানি এই ওষুধগুলা খুবই কম মূল্যে আমাদেরকে সরবরাহ করে, আমাদের রোগীদেরকে সরবরাহ করে, যার কারণে এই চিকিৎসা পদ্ধতিটার মাধ্যমে ভাইরাসটা থেকে নির্মূল করা সম্ভব। যদি কোনো রোগীর লিভার সিরোসিস না হয় কিন্তু তার বি ভাইরাস, সি ভাইরাস আছে, তারা সারা জীবন সুস্থ জীবন যাপন করতে পারে। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ হুমায়ুন মিয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু ফরিদপুর থেকে যেতে চাই, ঢাকায় ফিরে আসতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার H.A. নাজমুল হাকিম শাহীন। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ অনেক ধরনের কিডনি প্রতিস্থাপন বা অন্যান্য প্রতিস্থাপনে অনেকটা এগিয়ে থাকলেও লিভার প্রতিস্থাপনে অনেকটা পিছিয়ে। হেপাটাইটিসে কখন আসলে লিভার প্রতিস্থাপন প্রয়োজন বলে আপনি মনে করেন? ভাইরাল হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস এ, ই, বি এবং সি ভাইরাস দেওয়া হয়। তো লিভারের দুটো অবস্থা আছে, একটা হচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর বা ফালমিনারি হেপাটাইটিস ফেলিওর, যেটি সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস দেওয়া হয় এবং বি ভাইরাস দেওয়া হয়। খুব রেয়ারলি সি বা কখনো ই দেওয়া হতে পারে। অ্যাকিউট লিভার ফেলিওর বা ফালমিনারি হেপাটাইটিস ফেলিওর হলে লিভার ট্রান্সপ্লান্টের ফলাফল অনেক ভালো। কখন আমরা ফালমিনারি হেপাটাইটিস ফেলিওর বলি, সেটা দেখার জন্য নির্দিষ্ট কিছু রক্তের প্যারামিটার আছে, কিছু ক্লিনিক্যাল সিমটমস আছে, সেগুলো দেখে আমরা ডায়াগনোসিস করি যে তার অ্যাকিউট লিভার ফেলিওর হয়েছে। লিভার ট্রান্সপ্লান্টের আরেকটা ইন্ডিকেশন হচ্ছে কমনলি, সেটা হচ্ছে যে লিভার সিরোসিস, যা সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস ও আবার সি ভাইরাস দিয়ে হতে পারে। এখন কথা হচ্ছে সি ভাইরাস বা বি ভাইরাস ইনফেকশন হলে কি লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে? না। লিভার সিরোসিসের যখন আমরা ডিকম্পেনসেটের অবস্থা চলে যাই, অথবা আমরা কিছু স্কোরিং সিস্টেম ব্যবহার করি, যেমন চাইল্ড পোস্ট স্কোরিং, মেল স্কোরিং, এগুলো দিয়ে আমরা নির্দিষ্ট ঠিক করি নিয়ে কোন পেশেন্টটা লিভার ট্রান্সপ্লান্টে বেনিফিটেড হবে। জি। আবার হেপাটাইটিস বি ও সি ভাইরাস দিয়ে লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার ক্যান্সার হতে পারে। এই হেপাটোসেলুলার ক্যান্সার হলেও নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে তার লিভার ট্রান্সপ্লান্টের ফলাফল অনেক ভালো। তাহলে দেখা গেল যে লিভার ট্রান্সপ্লান্ট কখন লাগছে? ভাইরাস ইনফেকশন যখন অ্যাকিউট অবস্থা তৈরি হয়, যেটাকে অ্যাকিউট লিভার ফেলিওর বা ফালমিনারি হেপাটাইটিস ফেলিওর বলছি। আর একটা হচ্ছে লিভার সিরোসিস, আর একটা হচ্ছে লিভার ক্যান্সার। এবং প্রত্যেকটা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে অ্যাসেসমেন্ট করে দেখতে হয় যে সে লিভার ট্রান্সপ্লান্ট দিয়ে উপকৃত হবে কি হবে না।
ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এইচ.এ. নাজমুল হাকিম শাহীন। ঢাকা ছাড়াও আরও 3টি জেলা থেকে এই মোট 4জন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা চলে যাব ঢাকা ছাড়াও বগুড়া, রংপুর এবং সিলেট অঞ্চলের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা অপেক্ষায় থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে ঢাকা ছাড়াও আরও 3টি জেলার বিশেষজ্ঞ হেপাটোলজিস্ট আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ জিয়া হায়দার বসুনিয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার কে.এম.জে. জাকি, অধ্যাপক, লিভার বিভাগ, পার্ক ভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, সিলেট। আরও আছেন ডাক্তার মোহাম্মদ ফজল করিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ড হাসপাতাল, ঢাকা। আরও আছেন ডাক্তার এ.এস.এম. সাদিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া। আমি শুরুতেই ডাক্তার মোহাম্মদ জিয়া হায়দার বসুনিয়া, যিনি এখন রংপুরে আছেন, আপনার কাছে জানতে চাই যে হেপাটাইটিসের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে আমরা যেমন জন্ডিসের কথাই জানি, বিশেষ করে সব হেপাটাইটিসের ধরনে অপচিকিৎসার একটি ব্যাপক প্রবণতা আছে। এটির পরিধিটা কী রকম এবং সতর্কতা কী রকম আমাদের যদি পরিষ্কার করেন। ধন্যবাদ আপনাকে, আপনি একটু সুন্দর কোশ্চেন করেছেন। আসলে আমরা জানি যে হেপাটাইটিস হলো লিভারে প্রদাহ বা লিভারে ইনফ্লামেশন, যেটা অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে অথবা ক্রনিক হেপাটাইটিস হতে পারে। তো অ্যাকিউট হেপাটাইটিস সাধারণত এই ভাইরাস করে, আর এছাড়াও বি ভাইরাস, সি ভাইরাসও অ্যাকিউট হেপাটাইটিস করে, কিন্তু বি ভাইরাস, সি ভাইরাস যেটা ক্রনিক হেপাটাইটিস করতে পারে। আমাদের দেশে প্রায় 1 কোটিরও বেশি মানুষ বর্তমানে এরকম হেপাটাইটিসে আক্রান্ত, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এর 10 জনে 9 জন মানুষই জানে না যে তারা হেপাটাইটিসে আক্রান্ত। আর যারা জানেও তারা অনেক সময় আমরা দেখি যে তারা এরকম বিভিন্ন রকম অপচিকিৎসার সম্মুখীন হয়। দেখা যায় যে তারা বিভিন্ন রকম হার্বাল ওষুধ গ্রহণ করছে অথবা ভেষজ গাছালি ওষুধ গ্রহণ করছে। এর ফলে যেটা হয় যে উপকারের থেকে অপকারই বেশি হয়, লিভার আরও বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া রোগ নির্ণয়েও অনেক দেরি হয়ে যায়, যার ফলে একসময় লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হয়ে গেলে তখন আমাদের চিকিৎসার সুযোগটাও সীমিত হয়ে যায়। সুতরাং আমি বলবো যে আমাদের দেশের প্রত্যেককে বি ভাইরাস, সি ভাইরাসের পরীক্ষা করা দরকার, এবং বি ভাইরাসের, বিশেষ করে বি ভাইরাসের যেহেতু ভ্যাকসিন আছে, যারা অ্যাডাল্ট, বিশেষ করে 18 বছরের উপরে যারা ইপিআই শিডিউলে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন পায়নি, তারা যেন বি ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করে। তো আমার পরামর্শ হলো যে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। এরকম ভেষজ ওষুধ, তাবিজ, কবজ বা হার্বাল, এসব অবৈজ্ঞানিক, অপ্রমাণিত চিকিৎসা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। সঠিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। যদি আমরা এরকম সবাই সচেতন হতে পারি, তাহলেই আমরা হেপাটাইটিস থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ জিয়া হায়দার বসুনিয়া। আমরা এবার রংপুর থেকে সিলেট অঞ্চলে যেতে চাই। সেখান থেকে যুক্ত হয়েছেন ডাক্তার কে.এম.জে. জাকি। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে শিশুরা হেপাটাইটিসের টিকা পাচ্ছে, বড়রা ব্যক্তিগত উদ্যোগে নেয়ার চেষ্টা করছে। আসলে টিকার ভূমিকা কত গুরুত্বপূর্ণ আমাদের জানাবেন। প্রশ্ন যেটা করছেন যে টিকা আসলে হেপাটাইটিস এর টিকা এবং বি ভাইরাসের টিকা অ্যাভেলেবেল। সচরাচর এই ভাইরাসটা বাচ্চাদের হয়, বাচ্চাদের প্রোটেকশনের দরকার হয়। বয়স্ক মানুষের যদি এই ভাইরাস হয়, এটা অনেক সময় খুব ডেঞ্জারাস হয়। তো প্রোটেকশন নিয়ে রাখলে এই ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার কমে যায়। অন দ্য আদার হ্যান্ড, বি ভাইরাসের টিকা যেটা অ্যাভেলেবেল আছে, সেটা যথেষ্ট জনপ্রিয়, এবং আমাদের যে ইপিআই শিডিউল আছে, এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, 2005 সাল থেকে এটা চলমান আছে। কিন্তু আমাদের ইপিআই শিডিউলে বি ভাইরাসের যে টিকাটা দেওয়া হয় 15 দিনের দিকে, কিন্তু বি ভাইরাসের টিকা সচরাচর দেওয়া উচিত ফার্স্ট ডে, জন্মের প্রথম দিন। কিন্তু আমাদের দেশে জন্মের প্রথম দিনই এই টিকাটা দেওয়া হয় না। তারপরেও যে ব্যবস্থায় দেওয়া হচ্ছে অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। এবং বি ভাইরাসের টিকাটা আমাদের এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনের যে শিডিউল আছে ওই মেনটেন করে দেওয়া হয়। এছাড়া বয়স্ক লোক যারা সচরাচর এই এক্সপান্ডেড প্রোগ্রামের অংশ না, তারা যদি দিতে চায়, তারা ইচ্ছে করলে 3টা বা
4টা ডোজে ভ্যাকসিনটা দিতে পারেন। জেনারেলি 3টা ডোজে দেওয়া হয়, আজকে একটা দিলে ঠিক 1 মাস পরে একটা, এবং 6 মাসের মাথায়, ঠিক মানে আজকে থেকে 6 মাসের মাথায় এই 3টা ডোজ দেওয়া হয়। আর কিছু কিছু মেজারমেন্ট আছে, বিশেষ করে যেই ফ্যামিলিতে বি ভাইরাসে আক্রান্ত রুগী আছে তাদের ক্ষেত্রে 4টা দেওয়া হয়। আজকে একটা দিলে 1 মাস পরে একটা, 2 মাস পরে একটা, এবং 1 বছরের মাথায়, ঠিক প্রথম দিন থেকে 1 বছরের মাথায় লাস্ট ডোজটা দেওয়া হয়। আগে বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া না থাকে তাইলে সে ইমিউনোগ্লোবুলিন, বি ভাইরাসের ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন বলে একটা ওষুধ আছে, এটা যদি 24 ঘন্টার মধ্যে দিতে পারে, বি ভাইরাস তার শরীরে ঢোকার পরেও সে কিন্তু বি ভাইরাস থেকে প্রোটেক্টেড হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার KMJ জাকি। আমরা এবার সিলেট থেকে আবার ঢাকায় ফিরে আসতে চাই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ ফজল করিম। আপনার কাছে জানতে চাই যে আমরা শুনেছি বা জানি যে মায়ের মাধ্যমে শিশুর শরীরে হেপাটাইটিসের সংক্রমণ হচ্ছে এবং শিশু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে প্রতিরোধের জন্য আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? আপনারা জেনে থাকবেন হেপাটাইটিস বি একটি জটিল সমস্যা, লিভারের জটিলতা সৃষ্টি করে, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস বি করে থাকে, এবং এটা যাতে মা থেকে শিশুতে সংক্রমিত না হয় সেটাই আমাদের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা প্রতিটি মাকে প্রেগনেন্ট হলেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে হেপাটাইটিস বি স্ক্রিনিং করি, এবং স্ক্রিনিং করে যদি পজিটিভ আসে তখন আমরা এই মাকে তার লিভার ফাংশন করি, লিভারের যদি কোনো ক্রনিক রোগ থাকে, ক্রনিক লিভার ডিজিজ থাকে, তখন আমরা চিকিৎসার আওতায় নিয়ে আসি। আমরা সাধারণত HbSAg পজিটিভ হলেই দেখি না, HbSAg পজিটিভের সঙ্গে HbEAg পজিটিভটা দেখি, কারণ HbEAg পজিটিভ হলে সংক্রমণের প্রবণতা বেশি থাকে। ক্রনিক লিভার ডিজিজ বলতে বোঝা যাচ্ছে যে সংক্রমণ 6 মাসের ঊর্ধ্বে থাকে তাকে আমরা ক্রনিক বলে থাকি। এক্ষেত্রে আমরা গর্ভাবস্থায় 24 থেকে 28 সপ্তাহে আমরা রোগীকে চিকিৎসা নিয়ে আসি, এবং অ্যান্টিভাইরাল যেটা আছে বিশেষ করে টেনোফোভির এই জাতীয় ওষুধটা দিয়ে থাকি। এই ওষুধ দিলে 2টা সুবিধা, একটা হচ্ছে মা থেকে শিশুতে সংক্রমণ হয় না এবং মাও সুরক্ষিত থাকে। আর পাশাপাশি আমরা আরেকটি ভূমিকা নিয়ে থাকি, সেটা হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 12 ঘন্টার মধ্যে বাচ্চাকে ইপিএস শিডিউলের বাইরে যে ভ্যাকসিন, যেটা অতিরিক্ত 2টি ভ্যাকসিন দিয়ে থাকে, 2 পায়ে 2টা, এক পায়ে একটা ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি হেপাটাইটিস বি এর, আর একটা পায়ে আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি। এইতে নিলে আমরা মোটামুটি বাচ্চা শতকরা 95 ভাগই আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের এই ছোট একটি ভূমিকা একটা শিশুকে অনেক জটিল রোগ থেকে এবং ওই রোগের জটিলতা থেকে পরবর্তীতে ক্যান্সার জাতীয় ঝুঁকি থেকে আপনাকে সুরক্ষা করে। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ফজল করিম। আমরা এবার চলে যেতে চাই বগুড়ায়, সেখানে থেকে যুক্ত হচ্ছেন ডাক্তার ASM সাদিকুল ইসলাম। আপনার কাছে জানবো যে আমরা তো চিকিৎসার কথা এখন থেকে বলছিলাম বহুক্ষণ ধরে, জীবনধারা এবং পুষ্টি নিশ্চিতের মধ্য দিয়ে আসলে হেপাটাইটিসকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি আপনি জানাবেন। লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের যত মেটাবলিক কার্যক্রম সমস্ত কিছু লিভারের মাধ্যমে সংগঠিত হয়। সুতরাং লিভার অসুস্থ হয়ে গেলে আমাদের সমস্ত বিপাকীয় কার্যক্রম ব্যাঘাত ঘটে। লিভারকে সুস্থ রাখতে হলে কিছু কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। যে কোনো ভাইরাস, ওষুধ অথবা অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে লিভারকে সুস্থ রাখতে গেলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মেনে চলতে হবে, যেমন মদ্যপান এবং ধূমপান পরিত্যাগ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো ঘুমের ওষুধ এবং ব্যথার ওষুধ সেবন করবেন না। অবশ্যই আপনার স্বাভাবিক আমরা বাসায় যেভাবে খাওয়া দাওয়া করি সেভাবে করতে হবে। তবে হোটেলে খাদ্য গ্রহণ থেকে আমাদেরকে একেবারে বিরত থাকতে হবে। কোনোভাবেই আমরা বাহিরের হোটেল, চটপটি, ফুচকা বা কোনো প্রকার বাইরে খাবার গ্রহণ করব না। এবং লবণ খাওয়ার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লবণ যদি সিরোসিস থাকে বা লিভারের ক্রনিক ডিজিজ থাকে, এক্ষেত্রে পেশেন্টের পায়ে বা পেটে পানি আসতে পারে। সেক্ষেত্রে লবণ গ্রহণ এই পানিকে আরও বৃদ্ধি করে, ফলে রোগীর ওষুধে কাজ করতে চায় না। এই জন্য সিরোসিস রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের খাদ্যে অতিরিক্ত লবণ বা লবণ সমৃদ্ধ খাবার, যেমন চটপটি, আচার, কেক, বিস্কিট, এগুলোকে পরিত্যাগ করতে হবে। প্রতিদিন মনে রাখতে হবে আমাদের যে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত কমপক্ষে 2 বার মলত্যাগ করতে হবে। এই মলত্যাগ লিভার রোগীদের ক্ষেত্রে মলত্যাগের প্রবণতা হ্রাস পায়,
ফলে ব্রেনে আক্রান্ত করে, এটাকে আমরা বলি হেপাটিক এনসেফালোপ্যাথি, যেটা আমাদের রোগীদেরকে অজ্ঞান করে দেয়। অনেক সময় রোগীরা এটা কারণে মৃত্যুবরণ করে। মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। এই জন্য আমাদের এই খাবারের ভিতরে আমাদেরকে সবজি জাতীয় খাবার বৃদ্ধি করতে হবে এবং মলত্যাগ না হলে আমাদের অ্যাভোল্যাক জাতীয় বা ল্যাকটোলোজ জাতীয় ওষুধ গ্রহণ করতে হবে, যে আমাদের পর্যাপ্ত পরিমাণ মলত্যাগ হয়। এবং সিরোসিস রোগীদের ক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ। এইসব ক্ষেত্রে রোগীদের মাংসপেশিগুলো শুকিয়ে যায়, ফলে মাংসের কার্যক্ষমতা হ্রাস পাওয়ার ক্ষেত্রে আমরা যদি ঘরের ভিতরে ইনডোর গেমসগুলোকে চালু করি, যেমন হাতের ব্যায়াম, পায়ের ব্যায়াম, এগুলো করলে তাদের মাংসগুলো শক্ত হবে এবং তাদের রোগীদের অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা হ্রাস পাবে। ধন্যবাদ ডাক্তার ASM সাদিকুল ইসলাম, ঢাকা, সিলেট, বগুড়া এবং রংপুর অঞ্চল থেকে যুক্ত হওয়ার জন্য আপনাদের চারজনকে আবার অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা চলে যাচ্ছি শেষ বিরতিতে। বিরতির পর এসে আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ মোট 4 জন বিশেষজ্ঞের কথা শুনবো, যারা ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আরোগ্য নিকেতন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও 4 জন অতিথি। প্রথমেই আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম, উপাচার্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আরও আছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেপাটোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আরও আছেন ডাক্তার ABM শাকিল গনি, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা সহযোগিতা করছেন, বিকন ফার্মাসিউটিক্যালস, সেখান থেকে SM মাহমুদুল হক পল্লব, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, অনকোলজি, বায়োটেক অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, বিকন ফার্মাসিউটিক্যালস PLC। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম, আপনার কাছে জানতে চাই, BOC, হেপাটাইটিস BOC নিয়ে অনেক ধরনের কুসংস্কার রয়েছে, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, এবং এই কুসংস্কারের কারণে কর্মক্ষেত্রেও কোনো বৈষম্য হয় কিনা আমাদেরকে পরিষ্কার করবেন। হেপাটাইটিস B এবং C ভাইরাস সম্পর্কে যে কুসংস্কার এবং বৈষম্য, এটা একই সাথে চলমান আছে। এটা কুসংস্কারটা আসছে এ বিষয়ে যথাযথ জ্ঞানের অভাবে, এবং কুসংস্কারের পরিণতি বৈষম্যটা তৈরি হয়। এটা কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ, পেশা, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবেই বিস্তৃত হয়ে আছে এই কুসংস্কার এবং বৈষম্য। কিছু কিছু জায়গায় ধীরে ধীরে লোপ পাচ্ছে। যেমন ব্যক্তি পর্যায়ে যখন এই বিষয়টা জানা থাকে, তখন নিজেকে নিজে লুকিয়ে ফেলেন অথবা নিজের সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন। পরিবার এবং সমাজে অনেকেই মনে করেন যে এটা খারাপ কাজ, ভুল কাজ অথবা পাপ কাজের জন্য এটা হয়েছে। আবার এই ভাইরাসটা কিভাবে ছড়ায়, এটা সুস্পষ্টভাবে না জানার কারণে যে বৈষম্যটা তৈরি হয়, সেটার কারণে আমাদের আজকালকার চাকরির পরীক্ষায় যখন কারো এই ভাইরাসটি পজিটিভ হয়, তাকে চাকরি দেওয়া হয় না। অথচ এটা অফিস ওয়ার্ক, পেপার ওয়ার্ক এর মাধ্যমে এটা ছড়ায় না। এটা একেবারেই অবৈজ্ঞানিক। আরও যে জায়গাটায় বৈষম্য তৈরি হয়, সেটি হচ্ছে যে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের অপারেশন করা, এনজিওগ্রাম করা, এন্ডোস্কোপি করা, বিভিন্ন কার্যক্রমের মধ্যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো এই রোগীগুলো বৈষম্যের শিকার হন। কখনো কখনো চিকিৎসা দিতেও প্রতিষ্ঠানগুলো অপারগতা প্রকাশ করেন। অথচ এই কাজটি, এই রোগীর প্রতি এই বৈষম্যপূর্ণ আচরণ আইন এবং নীতিসিদ্ধ নয়। অতএব আমাদের জানা প্রয়োজন, B এবং C ভাইরাস, স্পেশালি B ভাইরাস আমাদের জন্মের সময় মায়ের কাছ থেকে আসে, রক্ত এবং রক্তজাত দ্রব্যাদি দিয়ে এটা ছড়ায়। C ভাইরাস রক্ত এবং রক্তজাত দ্রব্যাদি দিয়ে ছড়ায়। অথচ এটা কিন্তু কোনো হ্যান্ডশেক, একই সাথে খাওয়া, একই থালাবাটি ব্যবহার করা, একই জামা কাপড় ব্যবহার করার মাধ্যমে ছড়ায় না। অতএব অফিস কাজের মাধ্যমে এবং একই সাথে খেলাধুলা করলে এটা ছড়ায় না। এই বিষয়টা আমরা সবাইকে জানাতে পারলে এই কুসংস্কার এবং বৈষম্যটা দূর হবে। আমাদের দেশ থেকে প্রচুর শ্রমিক বিদেশে যেতে পারেন না B ভাইরাস পজিটিভ হওয়ার কারণে। এটাও আনসাইন্টিফিক। এ বিষয়ে আমাদের কাজ করা প্রয়োজন, যাতে করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে B ভাইরাস এবং C ভাইরাস পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হয়, যেভাবে আমেরিকা এবং চীন আইন করে চাকরির ফিটনেসের ক্ষেত্রে এই দুটি পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। আমরা যাব ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ তো অনেক ধরনের কর্মকৌশল নির্ধারণ করেছে বা কাজ করছে, কিন্তু WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস প্রতিরোধে বা প্রতিকারে কি লক্ষ্য নির্ধারণ করেছে সেটি আমাদের জানাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর 13 লক্ষ লোক মৃত্যুবরণ করে। এই এত বিশাল জনগোষ্ঠী আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া, যা আমাদের এবং সারা বিশ্বের জন্য একটি ভয়াবহ সমস্যা।
এই জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ এবং বাংলাদেশ বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই 2016 সালে তারা একটা কৌশল গঠন করে, যার ফলে যাতে এই মৃত্যুর সংখ্যা কমায় নিয়ে আসা যায়। তাদের টার্গেট হচ্ছে 2030 সালের মধ্যে 90% এই সংক্রমণকে কমানো এবং মৃত্যু হার 65% কমানো। এর জন্য তাদের বিভিন্ন ধরনের কৌশল গঠন করেছে, যেমন সম্প্রসারিত টিকাদান, মানুষকে সচেতনতা এবং চিকিৎসা, বিভিন্ন যন্ত্রপাতি, রোগ নিরূপণ এবং তার যথাযথ চিকিৎসা। এই জন্য বাংলাদেশ এই বিশাল এই রোগের প্রাদুর্ভাব এবং এই রোগের চিকিৎসা এবং এই রোগের থেকে মানুষের পরিত্রাণের জন্য বাংলাদেশও কিছু কৌশল গ্রহণ করছে, যেরকম হচ্ছে যে সম্প্রসারিত টিকাদান, জনগোষ্ঠীকে সচেতনতা, রোগ নির্ণয় এবং চিকিৎসা দান, এবং যাতে নবজাতকরা যাতে মানে খুব দ্রুত টিকা পেয়ে যায়, এবং আমাদের যে সমস্ত রোগ হচ্ছে এই হেপাটাইটিস বি এবং এই সি এর জন্য যে প্রদাহ হচ্ছে, এই প্রদাহ যাতে তার কমপ্লিকেশন না হয় সেজন্য পর্যাপ্ত জনসংখ্যক চিকিৎসক নিয়োগ এবং তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং আমাদের জনগোষ্ঠীকে সচেতন করার জন্য প্রিন্ট মিডিয়া সহ চিকিৎসক সহকারী, নার্স প্রত্যেককে সচেতন করা হচ্ছে, যাতে আমরা অদূর ভবিষ্যতে একটি হেপাটাইটিস নির্মূল দেশ পাইতে পারি। এই জন্য আমরা আমাদের চিকিৎসক এবং রাজনীতিবিদ এবং সমাজের সকল স্তরের মানুষ এই রোগ সম্বন্ধে সচেতন হইতে হবে, যার ফলে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা এবার শুনবো ডাক্তার এবিএম শাকিল গনি, আপনার বক্তব্য। আপনার কাছে জানতে চাই যে আমরা একেবারে শেষাংশে এসে জানতে চাই যে বাংলাদেশে হেপাটাইটিসের পরিস্থিতি, প্রেক্ষাপট একটু এবং এই বোঝা বাংলাদেশের জন্য কত বড় আমাদেরকে জানাবেন। আমাদের মেডিসিন ওয়ার্ডে প্রতি 10 জনে একজন লিভারের রোগী। বাংলাদেশে প্রায় 1 কোটি লিভারের রোগী, এবং এটাকে পার্সেন্টেজ বললে 5.4% প্রায় হেপাটাইটিস বি আক্রান্ত। এবং সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে প্রতি 3 জনে একজনের আমরা বাংলাদেশিরা কোনো না কোনোভাবে বি ভাইরাস রোগীর সংস্পর্শে এসেছিলাম, যেটা আমরা NTHBC টোটাল দেখে বলতে পারি। তার মানে একটা জনগণের বড় অংশ আমরা হেপাটাইটিস বি এর সঙ্গে সংস্পর্শে এসেছি, বা 5.4% প্রায় 1 কোটি লোক এটা বহন করছি। এবং বাংলাদেশের প্রায় 66% লিভার ক্যান্সারের কারণ হচ্ছে হেপাটাইটিস বি এবং সি। এছাড়া হেপাটাইটিস সি এর সংক্রমণ হার 1%-এর বেশি, 0.84%। এই বড় বার্ডেন নিয়ে বাংলাদেশকে চলতে হচ্ছে। এটাকে কন্ট্রোল করার জন্য, প্রতিরোধ করার জন্য এবং চিকিৎসার জন্য সব রকম চেষ্টা এবং ব্যবস্থা বাংলাদেশে আছে। এবং আমি বলতে পারি ঢাকা মেডিকেলে এখন লিভারের সব রকম আধুনিক চিকিৎসা সম্ভব। সরকার গত 19 বছর ধরে, এখন যাদের বয়স 19 বছর, তারা সবাই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা পেয়েছে ইপিআইয়ের মাধ্যমে। এছাড়া যারা গর্ভবতী তাদেরকেও টিকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারিভাবে। এছাড়াও আমাদের যারা সি ভাইরাসে আক্রান্ত, এদের প্রায় 80,000 টাকার মতো ওষুধ লাগে। বিভিন্ন সময়ে এদেরকে বিনামূল্যে এই 80,000 টাকার ওষুধ সরবরাহ করা হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে ভ্যাকসিনটাকে সহজলভ্য করা হয়েছে। সরকারিভাবে ভ্যাকসিনটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে কম টাকায় দেওয়ার কারণে এখনও প্রায় 500 বা 550 টাকায় হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন পাচ্ছে সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার এবিএম শাকিল গনি। আমাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন SM মাহমুদুল হক পল্লব। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে হেপাটাইটিসের চিকিৎসার ক্ষেত্রে, ওষুধ উৎপাদনের ক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রে পায়োনিয়ারের ভূমিকা পালন করছেন। আপনার কাছে জানতে চাই যে ইনজেক্টেবল এবং মুখে খাওয়ার ওষুধ কবে থেকে তৈরি করেছেন এবং কতটা সুলভ এবং সহজে মানুষের কাছে আপনারা পৌঁছাতে পারছেন, এবং হেপাটাইটিসের চিকিৎসায় ফার্মাসিউটিক্যালস বিকনের ভূমিকা আসলে কেমন? হেপাটাইটিস একটি মরণব্যাধি। বাংলাদেশে সাধারণত বি এবং সি এই দুটা হেপাটাইটিসের প্রাদুর্ভাব বেশি। আমরাই প্রথম হেপাটাইটিস সির জন্য
পেগ ইন্টারফেরন আলফা একটা ড্রাগ আছে, যেটা মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে বাজারজাত করতো, যেটা মানুষের সাধ্যের বাইরে ছিল। বাংলাদেশের মানুষের জন্য প্রথম আমরা পেগ ইন্টারফেরন সি দিয়ে হেপাটাইটিস চিকিৎসার সহজলভ্য এবং কার্যকরী ওষুধ আমরা বাংলাদেশে উৎপাদন শুরু করি, এবং সেটার ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা হেপাটাইটিস বি এবং সির সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং সর্বাধুনিক যে সমস্ত ইনজেক্টেবল এবং মুখে সেবনযোগ্য ড্রাগ আছে সবগুলোই আমরা অ্যাভেলেবল করেছি। অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হিসাবে শুধু আমরা যে কাজ করছি এককভাবে তা না, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আরও অনেক ইন্ডাস্ট্রি আমাদের সাথে একসাথে কাজ করছেন, যার ফলে এই ব্যয়বহুল চিকিৎসা এখন আমাদের মানুষের হাতের নাগালে এসে গেছে। আমি বিশেষভাবে সরকারকেও ধন্যবাদ দিতে চাই, পেশেন্টের ইকোনমিক বার্ডেন কনসিডার করে হেপাটাইটিস সির চিকিৎসায় ভ্যাট মুক্ত করেছে, যেমন আগে ক্যান্সারেও ভ্যাট মুক্ত ছিল। আপামর জনগণের জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এটি দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় আনার জন্য এই ভ্যাটের আওতা মুক্ত করলে মানুষের জন্য উপকৃত হবে। বিকন ফার্মাসিউটিক্যালসের কন্ট্রিবিউশনের কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে হেপাটাইটিস সির চিকিৎসায় প্রথম মুখে সেবনযোগ্য যে জেনেরিক ড্রাগ, সেটা প্রথম আমরাই বাংলাদেশে এবং সারা পৃথিবীব্যাপী আমরা এই প্রোডাক্টটাকে মার্কেটিং করি, এবং এই বিষয়ে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পত্রিকাতে ফলো করে আমাদের এই ওষুধের কার্যকারিতার কথা বলা হয়। শুধুমাত্র জুলাই মাস কেন্দ্রিক না, সারা বছরব্যাপী আমরা যে সমস্ত মানুষগুলা হেপাটাইটিস বি এবং সির ঝুঁকির মধ্যে আছে বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সেই সমস্ত মানুষদেরকে আমরা সচেতনতা করার জন্য বছরব্যাপী আমরা কর্মকাণ্ড পরিচালনা করি, এবং তাদেরকে কারো কারো স্ক্রিনিং কোনো জায়গায় সম্ভব হলে আমরা ভ্যাকসিনেশনের ব্যবস্থাও করি আর কি। আপনাকে ধন্যবাদ, এবং ঢাকা থেকে যুক্ত হওয়া চারজনকেই আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা জানেন যে আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস। বলা যায় যে একটি এপিসোডে 18 জন বিশেষজ্ঞকে নিয়ে সম্ভবত এটি একটি নতুন ধরনের একটি প্রোগ্রাম আমরা করলাম, যেখানে 10টি জেলার বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঢাকার 8 জন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সবার লক্ষ্য বাংলাদেশ সরকার, বিকন ফার্মাসিউটিক্যালস, আমরা সবাই চাই যে বাংলাদেশ হেপাটাইটিস মুক্ত হোক। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং করে যাব, সেই প্রত্যাশাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ হেপাটাইটিস মুক্ত হোক।